তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শেখ হাসিনার কটাক্ষ বাক্যে জুলাইয়ের এদিন ফুঁসে ওঠে বাংলাদেশ। সন্ধ্যায় উদ্বোধন জুলাই গণ অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠান। চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় কনস্টেবল সুজন সহ 4 জনকে ট্রাইব্যুনালে হাজির, হতে পারে অভিযোগ গঠনের আদেশ। ব্যবসায়ী সোহাগ হত্যার প্রকৃত জড়িতরা এখনো গ্রেপ্তার হয়নি, অভিযোগ ফখরুলের। রাজনৈতিক দুরভিসন্ধি কিনা খতিয়ে দেখার আহ্বান। জুলাই আন্দোলনে নারীদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বললেন আলী রিয়াজ। রাজনীতি রাষ্ট্র গঠনে নারীকে মর্যাদাজনক অবস্থান সম্ভব। পানি নামতে থাকায় ফেনীতে বন্যার উন্নতি বিপাকে ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্য চাষিরা। নোয়াখালীর জলাবদ্ধ রাস্তাঘাটে চরম দুর্ভোগ। পানি সংগ্রহে এসে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় 6 শিশু সহ নিহত 10। গাজা জুড়ে তীব্র খাবার সংকট, থমকে গেছে যুদ্ধবিরতির আলোচনা। এবং উড়ন্ত পিএসজিকে মাটিতে নামিয়ে ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন চেলসি। 3-0 গোলের ব্যবধানে জয়, কোল পালমারের জোড়া গোল। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। 14 জুলাই স্বৈরাচার হাসিনার এক মন্তব্যে কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। যে আন্দোলন পুলিশের গুলি, গ্রেপ্তার, সেনা মোতায়েন এবং কারফিউকে উপেক্ষা করে ভেঙে গুড়িয়ে দেয় হাসিনার 16 বছরের স্বৈরশাসনকে। এম এ আজিমের রিপোর্টে বিস্তারিত। 36 দিনের জুলাই, যে ক্যালেন্ডারের প্রতিটি দিন ছিল অধিকার আদায়ের সংগ্রাম, লড়াই আর স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে যুদ্ধ, যার অন্যতম 14 জুলাই। কোটা বাতিলের দাবিতে তোলা স্লোগানে উত্তাল তখন পুরো দেশ। এরই মধ্যে তখনকার সরকার প্রধান শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে মন্তব্য করেন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যে মন্তব্য রক্তে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীদের। রাতেই হয় প্রতিবাদ মিছিল। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার বলে ওঠে স্লোগান। কোটা বিরোধী আন্দোলন হাসিনা তথা সরকার বিরোধী আন্দোলনের সূচনা হয় সেদিনই। শেখ হাসিনা আসলো এবং এসে বলল যে আমরা নাকি রাজাকারের নাতিপুতি। সো এই ঘটনাটাই মূলত একটা টার্নিং পয়েন্ট, যে শেখ হাসিনা তার ইউজুয়াল একটা ঢঙে স্টুডেন্টদেরকে সে বেসিক্যালি পোক করছিল। পোক করার পরই স্টুডেন্টরা তারা কিন্তু আমরা রাস্তায় নেমে আসি। এর পরের দিন 15 জুলাই হাসিনার নির্দেশে ছাত্রলীগ হয়ে ওঠে নরপিশাচ। আন্দোলনকারীদের রক্তে সেদিন রঞ্জিত হয় ঢাকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের উপর আক্রমণ করা হলো এবং সেখানে অনেক নারী শিক্ষার্থী আহত হন এবং নারীরা ভেবেছিলেন যে হয়তো তাদেরকে আঘাত করা হবে না, কিন্তু তাদেরকেও আঘাত করা হলো। অনেকেই খুবই বাজেভাবে আহত হলো। রক্ত দেখার পরপরই মনে হয়েছে যে হয়তো জানটা দিয়ে দেই, জানটা দিয়ে দিলেই হয়তো সর্বোচ্চটা করতে পারতাম দেশের জন্য। স্লোগান ওঠে সহপাঠী হত্যার বিচারের, তবে সেখানেও আসে গুলি, যা চূড়ান্তভাবে এক দফা সরকার পতন আন্দোলনের দিকে নিয়ে যায় কোটা বিরোধী আন্দোলনকে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেশ গড়তে জুলাই পদযাত্রার 14তম দিন আজ। পদযাত্রা ও পথসভা ঘিরে নানা আয়োজনে প্রস্তুত পটুয়াখালী। সোমবার সকালে 11:30টার পর জেলার শহীদ হৃদয় তরুয়া চত্বর থেকে শুরু হবে এনসিপির পদযাত্রা। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘিরে সমাবেশে মিলিত হবে দলের নেতাকর্মীরা। পদযাত্রা ঘিরে পৌর শহর সেজেছে ব্যানার ফেস্টুনে, প্রস্তুত করা হয়েছে মঞ্চ। এর আগে রোববার রাতে পটুয়াখালী পৌঁছেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিজ জারা সহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশকে কেন্দ্র করে মোতায়েন রয়েছে পুলিশ ও সেনাবাহিনী।
দর্শক, জুলাই পদযাত্রার অংশ হিসেবে পটুয়াখালীতে হবে এনসিপির পথসভা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। ইব্রাহিম, আপনার কাছে জানতে চাইবো যে পটুয়াখালীতে এনসিপির পথসভা ঘিরে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন, জানাবেন। ধন্যবাদ মনি। আপনি দেখছেন যে আমার পিছনে আসলে পথযাত্রা শুরু করেছে ঢাকা কেন্দ্রীয় নেতাকর্মীরা, যে সার্জিস আলম যে শুরু করে, তারা যে নেতাকর্মী আসছে তারা সবাই কিন্তু নাহিদুল ইসলাম থেকে শুরু করে কিন্তু সবাই এই পদযাত্রা অংশগ্রহণ করেছেন। এবং আপনি দেখছেন বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা এই পদযাত্রা নিয়ে এখন নিউ মার্কেট যাবে। নিউ মার্কেট গিয়ে কিন্তু সেখানে তারা আপনার ওইখানে যে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের সাথে কথা বলবেন এবং ওখান থেকে তারা কিন্তু আপনি চলে যাবে লঞ্চঘাট হয়ে মুকুল সিনেমা হল গিয়ে আপনার ওখান থেকে চকবাজার, পুরান বাজার, বনানী সড়ক হয়ে আপনার কিন্তু প্রেস ক্লাব হয়ে আপনার ডিসি স্কয়ার হয়ে কিন্তু আপনার এই জায়গাগুলোতে তারা কিন্তু আপনার এই করবে। দেখতে পাচ্ছেন যে বিশাল মিছিল, সেই মিছিলে কিন্তু তারা হাত ধরে কিন্তু একে অপরের সাথে কিন্তু তারা এই করতেছে এবং এখানে কিন্তু তারা যে এই যে মিছিল, সেই মিছিলে কিন্তু এনসিপির যত সংগঠক আছে সবাই কিন্তু এই এনসিপির ইয়েতে কিন্তু যোগদান করার জন্য তারা কিন্তু আসেন। এবং আমি কিন্তু আপনাকে দেখাচ্ছি যে বিশাল কিন্তু একটি মিছিল, সেই মিছিলে কিন্তু তারা যে স্লোগানে মুখরিত হয়ে আসছেন। কিন্তু ধন্যবাদ আপনাকে। পটুয়াখালীতে এনসিপির পথসভা শুরু হয়েছে, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাইদ ইব্রাহিম। দর্শক, জুলাই পদযাত্রার অংশ হিসেবে পটুয়াখালীতে হবে এনসিপির পথসভা এবং সেখানকার পরিস্থিতি নিয়ে বলছিলেন সাইদ ইব্রাহিম। আমরা চলে যাব পরবর্তী প্রসঙ্গে। জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশের মতো নারায়ণগঞ্জের ছাত্র জনতাও প্রাণপণ লড়াই নেমেছিল রাজপথে। আন্দোলনের সময় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। নগরীর বিবি রোডে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ অস্ত্রধারী নেতা কর্মীদের ভয়ঙ্কর সব পরনাস্ত্রের সামনে দাঁড়িয়েছিল ছাত্র জনতারা। সহকর্মী বিল্লাল হোসেনের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। গেল বছর জুলাইয়ে দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা হলে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা মিলিত হয়ে সড়ক মহাসড়কে বিক্ষোভ শুরু করে। 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত টানা 21 দিন রাজপথ দখলে রাখে ছাত্র জনতা। আন্দোলনে নির্মমভাবে প্রাণ হারায় অন্তত অর্ধশতাধিক মানুষ। দিনভর থেমে থেমে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্র জনতার ব্যাপক সংঘর্ষ হয়। টানা কয়েকদিন ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় সশস্ত্র শামীম ওসমান বাহিনী। আন্দোলনকারীদের উপর গুলি ছোড়া হয় হেলিকপ্টার থেকেও। ভয়ঙ্কর হত্যাকাণ্ডে প্রতিদিন বাড়তে থাকে মৃত্যুর মিছিল। অস্ত্র সহ পুলিশের সাথে শামীম ওসমানের সকল বাহিনী অস্ত্র সহ রাস্তায় শুধু মহড়াই নয়, ছাত্রদের উপর, জনতার উপর হামলা করেছে, তাদের উপর গুলি চালিয়েছে। আমাদের চোখে জুলাইয়ের প্রতিদিন ছিল উদ্বিগ্ন, উৎকণ্ঠা, মৃত্যু ভয়, গ্রেফতারের ভয় এবং একটু আশা, এই স্বৈরাচার থেকে মুক্তি পাওয়ার যে আশা। সড়কে অবস্থান করা আন্দোলনকারীদের পাশাপাশি হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া আহতদের উপরও হামলা করা হয়। আমি যখন খানপুর হসপিটালে চিকিৎসা সেবা নিতে যাই, আমি দেখি সেখানে ছাত্রলীগের কর্মীরা যারা আহত হয়েছিল তারা যখন বেরিয়ে আসছে তখন তাদের উপর হামলা করছে। আহতকে আমরা বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলাম, খানপুরে, ভিক্টোরিয়া। ওখান থেকে ডাইরেক্ট বলতেছে শামীম ওসমান নির্দেশ যে কোন কাউকে চিকিৎসা দেওয়া যাবে না। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি, হত্যাযজ্ঞ ও হামলায় জড়িত আওয়ামী লীগের ক্যাডারদের শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই ভবিষ্যতে যাতে এই ধরনের হত্যাকাণ্ড সংঘটিত না হয় তার জন্য এটার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং বিচার হওয়া দরকার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আন্দোলনে শহীদ পরিবারগুলোর পাশে থাকার পাশাপাশি আহতদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন। শহীদ পরিবারদেরকে আমরা তাদের পাশে থেকেছি এবং তাদেরকে সহায়তা করেছি। আমরা আশা করি সামনের দিনও যে সমস্যায় তারা আসুক, আমরা তাদের পাশে আছি এবং তাদের সহায়তা করব। গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে অন্তত 54 জন শহীদ হন। এর মধ্যে স্থানীয় বাসিন্দা 21 জন, বাকি 33 জনের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই গণঅভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠান মালা নিয়ে সোমবার দুপুর 2টায় গণভবনে এক সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই উইমেন্স ডে উদযাপন করা হবে আজ। এ উপলক্ষে অডিও ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো এর আয়োজন করা হবে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবেন। সন্ধ্যা 6:30টায় উদ্বোধন করা হবে জুলাই গণ অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা। মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আজ সোমবার বিকেল থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে ওই সময় অন্যান্য স্টেশনে মেট্রো রেলের চলাচল স্বাভাবিক থাকবে। কেবল ঢাবি স্টেশনে দাঁড়াবে না কোনো ট্রেন। রোববার মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের DMTCL এর ব্যবস্থাপক রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠান উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কার্য বিবরণীর কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। রাজধানীর চাংখারপুলে জুলাই গণহত্যায় শহীদ আনাস সহ 6 জন হত্যার ঘটনায় অভিযোগ গঠনের আদেশ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেবেন। সোমবার সকালে এই মামলায় গ্রেফতার সাবেক ইন্সপেক্টর আরশাদ সহ 4 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অভিযোগ গঠন হলে দ্বিতীয় মামলা হিসেবে আনুষ্ঠানিক বিচার শুরু হবে এই মামলার। সকালে এই মামলায় সাবেক ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাজউদ্দিন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলামকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। মামলার অপর 4 আসামি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক রয়েছেন। এর আগে এই মামলার পলাতক 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে গত 3 জুন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। পরে আইনজীবী কুতুবুদ্দিন তাদেরকে পক্ষে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এছাড়া এদিন সকালে সাভারে ইয়ামিন হত্যা মামলার 3 আসামি ও মিরপুর জাহাজবাড়ি জঙ্গি সাজিয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ট্রাইব্যুনালে চাংখারপুল হত্যা মামলার শুনানির বিষয়ে আইনজীবীরা কি বলছেন জানাবেন। মনি, আজকে যেহেতু চাংখারপুলের যে শহীদ আনাস সহ 6 জনকে হত্যার মামলায় যে মামলাটি, সেই মামলার আজকে অভিযোগ গঠন হবে কি হবে না সেটির আদেশ দিবেন আজকে ট্রাইব্যুনাল। ইতোমধ্যে আসলে শুনানি শুরু হয়নি, তবে আমরা প্রসিকিউশন থেকে যেটি জানতে পেরেছি যে এই যে শুনানি যে হয়েছে সেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও সেখানে এই কয়েকদিন ধরে 2 দিন ধরে শুনানি এই মামলায় চলেছে। সেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী অর্থাৎ প্রসিকিউশন কিন্তু যথেষ্ট প্রুফ আসলে দিয়েছেন। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের যে তাদের কাছে এভিডেন্স আছে এবং সেইগুলো তদন্ত সংস্থা থেকে তারা ট্রাইব্যুনালে দিয়েছেন এবং তদন্ত সংস্থার ভিত্তিতে তারা বলছেন যে আসলে এই যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু আসলে কোনোভাবেই এটাই কিন্তু এই অভিযোগ আসলে গঠন হবে তারা বলছেন। এবং সেই সাথে আসামি পক্ষের আইনজীবীরা যারা আছেন তারাও পরবর্তীতে শুনানিতে উপস্থিত হয়েছে এবং তারা উপস্থাপন করেছেন তাদের যুক্তিতর্ক যে এখানে আসলে তাদের যে আসামি রয়েছেন তাদেরকে আসলে নির্দেশনা এসেছিল এবং সেই কারণেই তারা এইভাবে হত্যা করার জন্য বা গুলি করার জন্য এবং তারা নিজেদের জানমালের স্বার্থে তারা গুলি করেছিল। এবং পরবর্তীতে এখানে কিন্তু আসলে যেখানে পলাতক আসামি রয়েছেন তাদের জন্যও কিন্তু আসলে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এবং তারও শুনানি আসলে হয়েছে। এবং পরে শুনানির পর আসলে ট্রাইব্যুনাল আজকের দিনে অভিযোগ গঠন হবে কিনা সেটির আসলে আদেশ দিবেন। তো এখন পর্যন্ত আসলে শুনানি শুরু হয়নি। আমরা দেখেছি যে প্রসিকিউশনও চলে এসেছেন এবং সেই সাথে আসামি পক্ষের যে আইনজীবীরা আছেন তারাও চলে এসেছেন এবং একটু পরে ট্রাইব্যুনালে যখন শুনানি শুরু হবে সেখানে আদেশ পড়বেন। প্রথমে তো ট্রাইব্যুনালে আদেশ পড়া শুরু হবে এবং পরবর্তীতে আসলে
এটি আসলে অভিযোগটিকে আমলে নেবেন কিনা বা অভিযোগ গঠন হবে কিনা সেটির আসলে আদেশ দিবেন। তো প্রসিকিউশনের আশা যে এই অভিযোগটি আসলে গঠন এবং পরবর্তীতে আসলে এই যে জুলাই আগস্ট গণহত্যা যেটি হচ্ছে এই মামলাটিতেই কিন্তু আসলে প্রথম ট্রাইব্যুনালে অভিযোগ আমলে নিয়েছিল এবং তাদের আশা যে এই যে অভিযোগটি আসলে গঠন হওয়ার পর আসলে এই মামলার আসলে আনুষ্ঠানিক বিচার কাজ আসলে শুরু হয়ে যাবে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর চাংখারপুলের শহীদানা সহ 6 জনের হত্যা মামলার যে সর্বশেষ মনি। ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাবরিনা মজুমদার এবং তিনি হত্যা মামলার শুনানির বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক প্রতিষ্ঠান সিআরআই ও সূচনা ফাউন্ডেশনে দুর্নীতির অভিযোগে নথি চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম গতকাল এই সংক্রান্ত নথিপত্র আজ সোমবারের মধ্যে সরবরাহের জন্য অনুরোধ করেছেন এনবিআরকে। দুদকের চিঠিতে বলা হয়, সূচনা ফাউন্ডেশনকে দান ও অনুদান প্রদানকারী আয়কর থেকে অব্যাহতি প্রদান সংক্রান্ত যাবতীয় নথি চাওয়া হয়েছে। পাশাপাশি এসব নথি সংরক্ষণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিস্তারিত তথ্য চাওয়া হয় সে চিঠিতে। এর আগে সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইমা ওয়াজেদ হোসেন পুতুল ও অন্যান্যদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। একইভাবে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সিআরআই ট্রাস্টি সচিব ওয়াজিদ জয় ও শেখ হাসিনা পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগ রয়েছে। যারা জাতীয় নির্বাচনকে প্রতিহত করতে চায়, ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য মিটফোর্ডের হত্যাকাণ্ডকে রাজনৈতিক দুর্বিসন্ধমূলকভাবে বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে কিনা সে ব্যাপারে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু এই বিষয় নিয়ে যারা রাজনৈতিক পরিবেশ নষ্ট এবং জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত অনিশ্চিত করতে চান, প্রকারান্ত ফ্যাসিবাদ উত্থানের পথ যারা সৃষ্টি করতে চান, তাদেরকে চিহ্নিত করা ও প্রতিহত করার প্রত্যয় একই সাথে আমরা উচ্চারণ করতে চাই। রাষ্ট্র পুনর্গঠনের জন্য জুলাইয়ে নারীদের ভূমিকাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সাংবিধানিকভাবে নারীকে সমতার মর্যাদায় অধিষ্ঠিত করার জন্য ব্যবস্থা নেওয়া দরকার বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সভায় তিনি একথা বলেন জুলাইয়ে নারীদের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে 14 জুলাই সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই নারী দিবস বলে দিনটিকে চিহ্নিত করা হয়েছে। তাদের এই অবদান আমাদের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং তাদের গৌরবোজ্জ্বল ভূমিকার কারণে আন্দোলন যেভাবে বেগবান হয়েছিল সে কথা স্মরণ করে তাদের যে ভূমিকা, সেই ভূমিকাতে যেন আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে। সেজন্যই আমরা মনে করি যে প্রাতিষ্ঠানিকভাবেই সাংবিধানিকভাবেই সমতার মর্যাদায় নারীকে অভিযুক্ত করবার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, আলোচনা শুরুর আগে কমিশনের সহ সভাপতি কি বলেছেন এবং আজকে কোন কোন বিষয়ে আলোচনা হবে জানাবেন বিস্তারিত। মনি, আজকে আলোচনা মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রথমত হচ্ছে সংসদে নারী প্রতিনিধিত্ব এবং দ্বিতীয় যে বিষয়টি রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা। মূলত এই দুইটি বিষয় নিয়েই আলোচনার কথা রয়েছে এবং আজকে কিন্তু দ্বিতীয় ধাপের ত্রয়োদশ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এই বৈঠকের শুরুতেই এই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যেটি বলেছেন যে বাংলাদেশের যেই 24-এর গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে নারীদের যেই বিশেষ অবদান, সেই অবদান কিন্তু ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে
স্বর্ণাক্ষরে লেখা থাকবে এমন মন্তব্য করেছেন। এবং এই 14ই জুলাইয়ে শিক্ষার্থীদের অবমাননা করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যে ধরনের মন্তব্য এসেছে তার বিরুদ্ধে যে নারীরা প্রতিবাদ করেছে এবং প্রতিরোধ গড়ে তুলেছে সেই বিষয়টি স্মরণ করেন অধ্যাপক আলী রিয়াজ। এবং তিনি যেটি বলেন যে বাংলাদেশের রাজনীতি এবং রাষ্ট্রে নারীদের একটি প্রাতিষ্ঠানিক অবস্থান তৈরি করতে জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার একটা অংশ জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে আরো কিভাবে তাদের সেখানে উপস্থিতি বাড়ানো সম্ভব হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকের আলোচনা শুরু হয়েছে। এবং আলোচনার প্রথম ধাপে এই মুহূর্তে কিন্তু জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে এবং সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে যেসব প্রস্তাবনাগুলো ছিল সেই প্রস্তাবনাগুলো নিয়ে কিন্তু এর আগেও আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে। এবং সেই আলোচনার প্রেক্ষিতে সংশোধিত নতুন আরো বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে আসা হয়েছে এবং সেই প্রস্তাবনাগুলোর উপরেই ঠিক এই মুহূর্তে আলোচনা করছেন রাজনৈতিক দলগুলো। এবং মধ্যাহ্ন বিরতির সময় হয়তো আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তাদের মতামত জানতে পারবো যে সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে যেই প্রস্তাবনাগুলো তুলে ধরা হয়েছে সেই প্রস্তাবনাগুলো নিয়ে ঐক্যের সর্বশেষ কি অবস্থা। আর এর পাশাপাশি কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়েও আজকে কথা হবে, বিশেষ করে উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে, তার কার্যক্রম কেমন হবে, সেখানে প্রতিনিধি কারা থাকবেন, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আজকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে এবং রাজনৈতিক দলগুলো তাদের মতামত জানাবেন এসব বিষয়ে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। মনি, ধন্যবাদ আপনাকে। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল রিপন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে চাঁদপুর উদ্বোধন করা হয়েছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ। সোমবার সকালে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসেন উদ্দিন। এ সময় জেলা প্রশাসক বলেন, গণতন্ত্র, সুশাসন ও অধিকার আদায়ের প্রতীক হিসেবে থাকবে এ স্মৃতিস্তম্ভ। পুলিশ সুপার আব্দুর রাকিব সহ বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এ জেলার 31 জন ছাত্র জনতা নিহত হন। জুলাই শহীদ স্তম্ভটা স্থাপন হয়েছে, এটা আসলে আমাদের গণতন্ত্র, সুশাসন এবং মানুষের অধিকার আদায়ের একটা প্রতীক হিসাবে থাকবে এবং আমরা বিশ্বাস করি আগামী দিনেও যখনই কোনো স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠবে আমাদের এই দেশের গণতন্ত্রপ্রেমী মানুষরা তাদের অধিকার আদায়ের জন্য ঝাঁপিয়ে পড়বে এবং এইটা আজকে একটা প্রেরণার উৎস। বান্দরবানের থানচির চিম্বুক সড়কে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 3 জন নিহত হয়েছেন। সোমবার ভোরে চিম্বুক রাংলাই হেডম্যান পাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফার বিস্ফোরণে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রেংথেং এর ছেলে তুমলে, মৃত পাড়াওয়ের স্ত্রী উরকান এবং মৃত মেনরাওয়ের স্ত্রী রৌলেং। পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার জানান, একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে সেখানকার বৈদ্যুতিক তারে জড়িয়ে 3 জন নারী নিহত হয়েছেন। এদের মধ্যে একজনকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর 2 জনের মরদেহ উদ্ধার করতে গেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 3 ঘন্টা বন্ধ থাকার পর গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকালে কালিয়াকৈর ধামরাই আঞ্চলিক রুটের সোনাখালী রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়। সকাল 11টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানায়, ট্রাকটি ধান বোঝাই থাকায় চালক ও স্থানীয়রা চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেনি। মূলত রেল ক্রসিং এর সামনে বেশ কয়েকটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে যায়। এরপর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে রেল কর্তৃপক্ষের সহায়তায় ট্রাকটি সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ফেনী ও নোয়াখালীতে কমতে শুরু করেছে বন্যা ও জলাবদ্ধতার পানি।
এর সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ফেনীতে বন্যা কবলিত নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। দুর্গত এলাকায় পানি কমার সঙ্গে ফুটে উঠেছে ক্ষতর চিহ্ন। অনেক এলাকায় এখনো খাদ্য ও নিরাপদ পানির সংকট রয়েছে। এতে বানভাসী মানুষ নতুন করে ভোগান্তিতে পড়ছে। এদিকে নোয়াখালীতে অতি বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা কমতে শুরু করেছে। তবে কবিরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল এখনো পানিতে ডুবে আছে। এছাড়াও নোয়াখালী পৌরসভার 9টি ওয়ার্ডের বিভিন্ন সড়কেও রয়েছে পানি। বন্যা দুর্গত এলাকায় কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ তথ্য মতে আমাদের 121টি গ্রাম থেকে পানি নেমে গিয়েছে। এখনো প্রায় 16টি গ্রামে পানি আছে। আমাদের এই মুহূর্তে 4.5 শতাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে আছেন। বাকিরা সবাই প্রায় 9,000 মানুষ যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা নেমে গিয়েছেন। প্রাথমিক তথ্য মতে আমাদের প্রায় 100টির মতো ঘর আংশিক অথবা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। কোন কোন খাতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুর্গতদের সহায়তায় কি উদ্যোগ দেখছেন জানাবেন। দুর্গতদের সহায়তার কথা যদি বলি, আমরা দেখেছি এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র ত্রাণ সহায়তার বাইরে এখনো পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের থাকার এবং কি অন্যান্য যে আসবাবপত্র নষ্ট হয়েছে সেই সব ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখিনি। তবে আপনাকে বলে রাখি যে ফেনীর যে বন্যার যে মূল যে কারণ ছিল মুহুরী, কহুয়া এবং সিনোনিয়া নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন, সেই সব ভাঙনগুলো দিয়ে এখনো পর্যন্ত লোকালয়ে পানি প্রবেশ করছে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী ফুলগাজীর উত্তর শ্রীপুর এলাকায়। এখানে গত 7 জুলাই রাতে এই ভাঙনটি সৃষ্টি হয়। এই ভাঙনটির ফলে কিন্তু এই ফুলগাজী উপজেলার প্রায় বেশ কিছু ঘর বাড়ি ইতিমধ্যে বিধ্বস্ত হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি ঘর রয়েছে, সেটি কিন্তু খুব অল্প সময়ে নির্মাণ করেছিল, কিন্তু সেই ঘরটিতে আসলে তারা যে স্বপ্ন বনে ছিল সেটি কিন্তু স্বপ্ন কিন্তু দুঃস্বপ্ন হয়ে গিয়েছে এই নদীর কারণে। কিন্তু শুধু এই ধরনের এই ঘরটির চিত্র এমন নয়, এই ধরনের চিত্র আমরা এই ফেনী জেলাতে জেলা প্রশাসনের তথ্য মতে 100টিরও অধিক ঘর এ ধরনের বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। এছাড়া আমরা দেখেছি এখানে কৃষি, মৎস্য এবং যে প্রাণী সম্পদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এখানকার যে প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি বলেছিলেন যে জেলায় গবাদি পশু, হাঁস মুরগি সহ এবং কি খামারিদের প্রায় 65 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া আমরা যদি বলি এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতিকুল্লাহর সাথে কথা বলেছি। তিনিও আমাদেরকে বলেছিলেন যে এই ফেনী জেলায় 3,470 হেক্টর আবাদ জমি এখনো পানির নিচে নিমজ্জিত রয়েছে। এইসব জমিনে কিন্তু দেখেছে যে আউশ আবাদ রয়েছে, গ্রীষ্মকালীন সবজি রয়েছে, আদা, মরিচ, হলুদ, টমেটো এবং আমনের বীজতলা ও রয়েছে বলে কিন্তু জানিয়েছিলেন। তবে এগুলো এখনো পানির নিচে নিমজ্জিত রয়েছে, তারা এখনো পরিপূর্ণ হিসাব আমাদেরকে দিতে পারেনি। আমরা এখানকার মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে ফেনী জেলায় 2,330টি পুকুরের এবং দিঘির মাছ ইতিমধ্যে ভেসে গেছে। সেই মাছ কিন্তু তারা যদি হিসাব করে সেক্ষেত্রে প্রায় 8 কোটি টাকার কথা কিন্তু তিনি বলছিলেন। তবে আমরা এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছে আক্তার হোসেন মজুমদার, তার সাথে কথা বলেছি। আসলে এখানকার পানি উন্নয়ন বোর্ডের মূল গাফেলতি এবং কি পানি উন্নয়ন বোর্ডের দায়কে কিন্তু এখানকার মানুষ বলছে তাদের অবহেলার কারণে কিন্তু এই বাঁধগুলো সবসময় ভাঙে। আমরা দেখেছি যে গত যে 28 জুলাই এখানে যে ভাঙনগুলো সৃষ্টি হয়েছিল তখন তারা দিয়েছিল তথ্য এক ধরনের, এখন কিন্তু তারা দিচ্ছে অন্য ধরনের তথ্য। প্রথমে যদি 12টি তথ্য দিয়েছিল ভাঙনের, এরপরে 17টি, এরপরে 21টি, গতকাল পর্যন্ত আমাদেরকে দিয়েছিল 36টি, কিন্তু আজ সকাল থেকে আমাদেরকে তথ্য দিচ্ছে 41টি পয়েন্টে তারা এই ভাঙনগুলোর তথ্য আমাদেরকে দিচ্ছেন। তবে এই তথ্যগুলোর মধ্যে কিন্তু কিছুটা গড়মিল রয়েছে বলে কিন্তু এখানকার মানুষ বলছে যে পানি উন্নয়ন বোর্ড যে ভাঙনগুলোর কথা বলছে সেগুলোকে অর্থাৎ বাগবাটোয়ারার জন্য কিন্তু তারা এই ভাঙনের সংখ্যাগুলো বাড়াচ্ছে বলে কিন্তু এখানকার সাধারণ মানুষ কিন্তু অভিযোগ করছে। তবে যে পরিমাণ টাকা গত 5 বছরে এই ভাঙনের পিছনে খরচ করেছে সেই বিষয়ে আমরা জানতে পেরেছি যে এখনো পর্যন্ত প্রায় 2,100 কোটি টাকার মতো কিন্তু এই ভাঙনের পিছনে খরচ হয়েছে বলে কিন্তু আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে জানতে পেরেছি। তবে একটি প্রকল্প ইতিমধ্যে মন্ত্রণালয়
মন্ত্রণালয় পাঠিয়েছে 7,340 কোটি টাকা, সেটি হয়তো বাস্তবায়ন হলে এখানকার মানুষের যে দীর্ঘদিনের দুঃখ দুর্দশা সেটি কাটবে বলে আমাদেরকে জানছেন। তো এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ফেনীর বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। এসএসসি পরীক্ষায় জয়পুরহাটের একটি বিদ্যালয়ের 21 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এক বিষয়ে, কিন্তু পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যায় তারা ফেল করেছে 2টি বিষয়। এমন অদ্ভুত ঘটনায় হতবাক হয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দ্রুত সমস্যার সমাধানের দাবি তাদের। রেজাউল করিম রেজার তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। জয়পুরহাটের আক্কেলপুর শ্রীকর্ণদিঘি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার 21 শিক্ষার্থী গণিত বিষয়ে এসএসসি পরীক্ষা দিলেও প্রকাশিত ফলাফলে ফেল এসেছে 2 বিষয়ে। এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। কারিগরি বোর্ডের ত্রুটির কারণে এমন সমস্যার সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নম্বরপত্র দেওয়ার সময় এ সমস্যার সমাধান হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। পরীক্ষা দিয়েছিলাম একটা, সেখানে আমি 2 বিষয়ে ফেল করছি, যেখানে আমার অ্যাডমিটও ছিল একটা সাবজেক্ট। আগের বছর আমরা 21 জন পরীক্ষা দিছি, দিয়ে গণিতে ফেল করছি। গণিতে ফেল করার পর আমরা কৃষিতে পাশ করছিলাম। তো এবার আমরা আবার এক্সাম দিছি। তো এক্সাম দেওয়ার পর আমরা গণিতে পাশ করছি, কিন্তু কৃষিতে ফেল আসছে। তো এটা শুধু আমাদের সাথে হয়নি, আমাদের বাচ্চা যেগুলো ছিল তাদের সবার সাথেই হয়েছে। গণিতে ফেল করেছিলাম, কিন্তু কৃষিতে A+ পাইছিলাম। এবার 2025 সালে পরীক্ষা দিয়েছি গণিতে, সেটাতে আমি পাশ করেছি, কিন্তু আমি কৃষিতে ফেল দিছে। কারিগরি শিক্ষা বোর্ডের কাছে একটু জানাচ্ছি যে আমরা শিক্ষক হিসাবে এলাকায় খুব বিব্রত অবস্থায় আছি। এটা সুরাহা করার জন্য কারিগরি শিক্ষা বোর্ডের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। এই বিষয়টা সুরাহা করার জন্য বোর্ডে তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান আবেদন করবে। বোর্ড এটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ। বোর্ডের সমস্যা যদি এটা হয়ে থাকে, এই যেহেতু এটা দুঃখজনক, এটি বোর্ডই নিরসন করতে পারে। শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আমরা সবাই মিলে একসাথে হয়ে কাজ করছি এবং যে রেজাল্টটা তাদের প্রাপ্য সেটাই তারা পাবে। দ্রুত সমস্যার সমাধান চান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।